আচ্ছা, আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে ঘাসফড়িং এর শেষ অংশ এবং আমরা আশা করি রুইও শুরু করব। হ্যাঁ, তাহলে হচ্ছে ঘাসফড়িং এর রূপান্তর এখান থেকে শুরু। আমরা সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর এগুলো আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো তারপর একবার মনে করার জন্য বলছি যে সম্পূর্ণ রূপান্তর অর্থাৎ হলো আমাদের বিন্দু পরিমাণও রূপান্তর হয় না। রূপান্তর মানে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা যদি মা বাবার আকৃতির মতোই হয়, তার মানে কি এটার কোনো রূপান্তর আর দরকার নাই, শুধুমাত্র বৃদ্ধি। এ মানুষের বাচ্চা মানুষই, তাই না? কিন্তু হচ্ছে যে কিছু পতঙ্গ আছে, যেমন প্রজাপতি আছে, মৌমাছি আছে, রেশম পোকা আছে, এদের কি হয়, এদের হলো যখন বাচ্চা হয় সেই বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ রূপান্তর হতে হয়, অর্থাৎ বাচ্চাটা দেখতে পোকার মতো থাকে, একবারে পোকার মতো দেখতে, কোনো মিল নাই, তাই না? যখন মিল থাকে না তখন আমরা তাকে লার্ভা বলি, যদি কোনো মিল না থাকে। হ্যাঁ, আর একটু যদি মিল থাকে তাহলে নিম্ফ বা নিম্ফ বলা হয়, তাই না? হ্যাঁ, পুরোপুরি না, কিছুটা মিল থাকে আর কি। তাহলে সম্পূর্ণ রূপান্তর সেটাই যেখানে বিন্দু পরিমাণও মিল থাকছে না, বাচ্চাটা যে হয়েছে মা বাবার সাথে বিন্দু পরিমাণও মিল নাই, তাহলে এটাকে রূপান্তরিত হতে হবে, হয়ে মা বাবার আকৃতিগত ওরকম আকৃতির মতো হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো সম্পূর্ণ রূপান্তর, তাই না? যেমন না, ঘাসফড়িং এর লার্ভা বলা হয় না, নিম্ফ বলা হয়। কারণ নিম্ফ এই কারণে বলা হয় যেহেতু এদের আংশিক রূপান্তর হয়। প্রথমে যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা মা বাবার সাথে অনেকটাই মিল আছে, শুধু কি থাকে না, জনরঙ্গ থাকে না, পাখনা থাকে না। কিছু জীব এরকম আছে না যে লার্ভা থেকে নিম থেকে পূর্ণাঙ্গ দশা। না, লার্ভা থেকে নিম এরকম না, পিউপা বলা হয়। লার্ভা থেকে পিউপা থেকে সরাসরি না, নিম না, সরাসরি পূর্ণাঙ্গ প্রাণী। হ্যাঁ, যাদের নিম হবে তাদের লার্ভা আর হবে না, যাদের নিম থাকবে তাদের লার্ভা হবে না, ঠিক আছে? হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের যারা, তাদের নিম হয় ম্যাক্সিমাম, তবে ব্যতিক্রম আছে, যেমন আর্থ্রোপোডা তো মৌমাছি, প্রজাপতি, এরাও কিন্তু আর্থ্রোপোডা, এদের তো লার্ভা হয়, তাই না? সব আর্থ্রোপোডাই যে নিম হবে এমন না। আচ্ছা, তাহলে হচ্ছে সম্পূর্ণ রূপান্তর যেটা হলো কিছু বিন্দু পরিমাণও মায়ের সাথে বাচ্চার মিল থাকবে না, সেটা পুরোপুরি রূপান্তরিত হয়ে ওই প্রাণীর মতো হতে হবে, সেটা হলো সম্পূর্ণ। আর যাদের হচ্ছে বাচ্চাটা মা বাবার সাথে আকৃতিগতভাবে অনেকটাই মিল আছে, কিছুটা অমিল, তাহলে এটা আংশিক রূপান্তরিত হতে হবে। যেমন সেখানে পাখনা তৈরি করতে হবে আর জননাঙ্গ তৈরি করতে হবে, তাহলে আংশিক রূপান্তরিত করতে হবে আংশিক। আর মানুষের বাচ্চা যখন হয়, মা বাবার যেমন হাত পা চোখ নাক সব আছে, বাচ্চারও সব কিছুই ওকে আছে, তাহলে এখানে কোনো রূপান্তর লাগছে না, জাস্ট বৃদ্ধি, তাই না? এই জন্য যে মানুষের বাচ্চাকে বাচ্চাই বলা হয়, কিন্তু অন্যান্য যাদের হচ্ছে রূপান্তরের ব্যাপার স্যাপার তাদের হয় লার্ভা নাহলে নিম্ফ বলা হয়, তাই না? এই আর কি। তাহলে এখন এই ঘাসফড়িং এর রূপান্তর, এটা ছবি যদিও আসে না, তবে ঘাসফড়িং আঁকাটা একটু দেখে রাখতে পারো কেমন করে রাখতে হয় ঘাসফড়িংটা। তবে এখানে হলো শুধুমাত্র সৃজনশীল হিসাবে রূপান্তর একবার আসছে বোর্ড পরীক্ষায়, ময়মনসিংহ বোর্ড আর রাজশাহী বোর্ডে 23 সালে আসছিল, সিলেট বোর্ডে 23 সালে আসছিল আর কি। হ্যাঁ, অর্থাৎ হলো ঘাসফড়িং এর রূপান্তরটা বেশ কয়েকবার আসছে, 23 সালে আসছে ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বুঝে গেল কি? আবার দেখো যে আরেকটা আসছিল, সেটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড 15 সালে আসছে আর কি। তারপরে এটা মোটামুটি আশার মধ্যে আছে, এটা একটু লিখে রাখা ভালো, তাহলে কি হয় তোমার একটা ধারণা থাকে যে এইগুলা আর কি বোর্ড পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্স। হ্যাঁ, আমি রোজার মাসের মধ্যে গোটা বই কোনটা কোন সালে আসছে এগুলো আমি করে ফেলবো, মানে লিখে ফেলবো, যাতে তোমাদেরও আর কি একটা ধারণা থাকে যে কেমন কেমন আর কি কোশ্চেন হয়। ওইটা আমরা গিফট করে দেব। হ্যাঁ, না ওটা আমি ক্লাসেই বলে দেবো, তো বলে দেবো, তাহলে তোমাদের একটা ধারণা হবে এই আর কি। হ্যাঁ, কারণ রোজার মাসে এবার কলেজ ছুটি থাকবে, তো এই জন্য আর কি। কলেজ ছুটি থাকলে আমার কলেজ না, তোমরা তো আর চাকরি করো না, তোমাদের আমাদের তো তবে তোমাদের যদি এরকম সিস্টেম থাকতো যে তোমরা কলেজ করলে তোমাদের সরকার বেতন দিবে, তাহলে কিন্তু আমাদের সরকার বেতন দেয়, তাই আমরা যাই। এখন যদি সরকার বলতো যে বেতন দেবে না, এমনি আসেন, তাহলে আসতাম।
আটারি মানে কি? আটারি মানে ধমনী, ধমনীর যে ভিতরে ফাঁকা জায়গা ওটা হলো প্রকোষ্ঠ, আটারি প্রকোষ্ঠ। আচ্ছা তাহলে হচ্ছে, হ্যাঁ বলো। তাহলে এখন দেখো, আঁকো আমার সাথে একটু যে ঘাসফড়িং এ একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং যদি আঁকো, তাহলে তো এই ঘাসফড়িংটা ছোট করে আঁকলেই হলো নিম্ফ হয়ে যাবে, খালি পাখনা দিবা না, তাহলেই তো হলো। তুমি এই অংশটা আঁকতে হবে, বড় করে আঁকো। প্রথমে এই অংশটা আঁকো, প্রথমে এই অংশ এখানে চোখ, পুঞ্জাঙ্কি, অ্যান্টেনা, একটু দেখো। একটু আঁকা হয়েছে সবার? আচ্ছা এঁকে ফেলো। এটা একটু উপরে দিকে নিচের দিকে এসে তারপরে আচ্ছা এবার আমরা হচ্ছে যেহেতু বক্ষ অংশেই তোমার হচ্ছে থাকে হলো ঘাসফড়িং এর পা, বড় একটা পা থাকে, তাই না? ঘাসফড়িং একটা বড় সড়ো পা থাকে বক্ষ অংশে, বক্ষ দেশীয় জায়গাতে, তাই এখানে বড় সড়ো পা দেয়, বিশাল বড় পা। তারপরে আমরা এখন যেটা করবো সেটা হলো এই অংশ, এটা এটা মনে করো পাখা, মানে যখন সে বসে আছে তখন তো পাখনা হলো ভাঁজ করানো থাকবে, তখন পাখনা ভাঁজ করানো থাকবে যখন বসে থাকে আর কি। এটা আঁকার পরে তারপরে আমরা এই অংশটা দেখো আসল কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লেজ তো ওইভাবে নাই, লেজটা কি দেখতেছে। হ্যাঁ এখন ওই পাশে তো আরেকটা পা আছে, মানে দুইটা পা দেখানোর জন্য, হ্যাঁ ওই পাশে আরেকটা পা আছে, এইটা বোঝানোর জন্য। আচ্ছা আমরা বিজ্ঞানের, মানে আমি বিজ্ঞানের। আচ্ছা ঠিক আছে, এটি বড় পা, লাফানোর পা যেটা, হ্যাঁ লাফিয়ে পা যেটা। ভার্টেক্স যেটা, ভার্টেক্স মানে চূড়া, বড় করে আঁকা, বড় করে এটা লেভেল। অগ্রবক্ষ, মধ্যবক্ষ আর পশ্চাৎবক্ষের জন্য এরকম। এই আঁকা হলে বলবো
হয়েছে না? আচ্ছা, এবার অন্য পা গুলো আঁকবো। এখান দিয়ে আরেকটা দেখাচ্ছে, মানে ওই পাশে যে আরেকটা পা আছে এটা বোঝানোর জন্য। হ্যাঁ, দিয়ে এখান থেকে আবার এভাবে দেখো, এই পাশে দিকে আসছে আর কি, দুইটা পা, এক জোড়া পা তো পিছনে যেটা লাফানোর পা, তাই না? এইটা। তারপরে এখন এইখানে আবার দাও, এখানে একটা পা, এগুলো তো ছোট, তাই না? এই জন্য এটা হলো ছোট করে, এটা তো ছোট ছোট পা, এটা সামনেরটা আরো ছোট। এই তাহলে হয়ে গেল। তো এইটাই হলো ঘাসফড়িং, এটা বড় ঘাসফড়িং। এখন তোমার ছবি যদি আসে না, কারণ এটা হচ্ছে যে শুধু রূপান্তরের বর্ণনা আসে, কোনো দিনই আর কি ছবি আসেনি। বাই চান্স যদি আসে, তাহলে এখন ধরো এটা হলো পূর্ণাঙ্গ ঘাসফড়িং, তাই না? তাহলে এরপরে কি দিবা? এরপরে হলো যে নিষিদ্ধ ডিম্বাণু দিবা, নিষিদ্ধ ডিম্বাণু। নিষিদ্ধ ডিম্বাণুর পরে সরাসরি চলে আসবে তোমার হলো নিম্ফো। এখানে যে আছে না ব্লাস্টোকাইনেসিস, তাই না? তারপরে আছে হলো পরিস্ফুটনরত দশা, এই দুটো বাদ দিয়ে সরাসরি নিম্ফো। নিম্ফে কি হবে? ছোট্ট করে রাখতে হবে, আর এখানে খালি পাতনা দিতে হবে না, তাহলে হলো। যদিও দরকার নেই, আসে না পরীক্ষায়। হ্যাঁ, ছোট ছোট করে রাখতে হবে 5টা। কেন? কারণ হলো আমরা জানি যে ঘাসফড়িংদের, আমরা জানি ঘাসফড়িংদের 5 বার মল্টিং হয়, তাই না? কি হয় মল্টিং? মানে কি? খোলস মোচন। মল্টিং মানে খোলস মোচন হয়, 5 বার খোলস মোচন হয়। মানে ওদের হচ্ছে যে যখন একবার ধরো নিম্ফো হইছে, তখন হচ্ছে ওদের যে বাইরে যে এপিডার্মিস থাকে, বাইরের যে ত্বকটা, সেইটা থেকে কিছু মোম জাতীয় উপাদান নিঃসৃত হয়। হ্যাঁ, কিউটিকল বলা হয় যেটা। সেই কিউটিকল মোম জাতীয় আস্তরণ দিয়ে গোটাটা ঘেরা থাকে। তো যখনই ভিতরে সেল ডিভিশন ঘটে, তখন ওইটার উপর চাপ পড়ে, তখন ওই খোলসটা খুলে যায়, মানে শক্ত হয়ে যায়, এক পর্যায়ে ওটা খুলে পড়ে যায়। এটা হলো খোলস মোচন। তারপরে আবার কিছুদিন থাকে, আবার দেখা যায় একই কাহিনী ঘটে, অর্থাৎ আবার হচ্ছে সেল ডিভিশন হয়, বাইরের যে আস্তরণ আছে খোলস, সেটার উপরে চাপ পড়ে, ওটা খুলে পড়ে যায়। এইভাবে করে করে মোট 5 বার সে আর কি খোলস মোচন করে তারপরে হচ্ছে আর তো বড় হওয়ার হয় না। যেমন মনে করো মোটামুটি তোমরা আর বড় হবে না, তার মানে আমি বড় হবো? আমরা কেউই বড় হবো না। ধরো তোমরা এখন একটু একটু বড় হলেও হতে পারো 25 বছর পর্যন্ত, তবে সেটা খুবই মানে এতই কম যেটা ধরা পড়বে না সেভাবে, এতই কম আর কি। তো তার মানে কি, যে তাই বললে তো আমাদের তো খোলস মোচন হবে না, তাই না? কিন্তু ওদের হলো এই বৃদ্ধির সময় খোলস মোচন হয়, বাইরে যেহেতু একটা আস্তরণ হয়তো, ওই আস্তরণের কারণে। বুঝতে পেরেছো? এই আর কি। হ্যাঁ, মোম জাতীয় আস্তরণ আর কি। এই মোম জাতীয় আস্তরণের কারণে ওদের হচ্ছে যে ভিতরের যে কোষগুলা থাকে, সেই কোষের পুষ্টিগুলা বা তরলগুলা যেন বাইরে বের হয়ে না যায়, এই জন্য মোম জাতীয় আস্তরণ দেওয়া থাকে। তার প্রোটেকশনের জন্য মোম জাতীয় আস্তরণ থাকে আর কি। হ্যাঁ, এই তাহলে হচ্ছে এটা হলো ঘাসফড়িং এর যে রূপান্তর। কারণ সে নিম্ফো থেকে প্রথম লিম্ফো, তারপরে 2 নম্বর লিম্ফো, 3 নম্বর, 4র্থ নম্বর থেকে কিন্তু তার পাখনা শুরু হয়। 4র্থ নম্বর মল্টিং এর সময় পাখনা হয় পূর্ণাঙ্গ অবস্থায়। পূর্ণাঙ্গ ঘাসফড়িংকে আবার ইমাগো বলে। ইমাগো মানে হলো পূর্ণাঙ্গ, ইমাগো মানে পূর্ণাঙ্গ। এই এটা পড়লেই বুঝতে পারবা। তবে এখানে যে নিম্ফো কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চিন। এই যে ডিম ফুটে যে ঘাসফড়িং বেরিয়ে আসে, তাকে নিম্ফো বলে। এরপরের পৃষ্ঠায় দেখো লার্ভা ও নিম্ফের পার্থক্য, এটা ক্ষয়ের জন্য পড়বা। পরের পৃষ্ঠা, পার্থক্যের উপরে আরেকটা জ্ঞানমূলক কোশ্চিন আছে, যেমন হলো ইনিস্টার কাকে বলে? 2টি মোচনের, মানে খোলস মোচনের মধ্যবর্তী দশাকে ইনিস্টার বলে। পাইছো? এটাও জ্ঞানমূলক কোশ্চিন। তাহলে লার্ভা নিম্ফো, তার উপরের লাইনে দেখো ইনিস্টার লেখা আছে না? হ্যাঁ, এটাই হলো ইনিস্টার। আচ্ছা, এবার লার্ভা নিম্ফো যে কোনো 3টা মনে রাখবা, উদাহরণ একটা মনে রাখবা। আর এগুলো তো যেহেতু আলোচনা হয়েছেই, এটা তোমরা পারবা। এই কোশ্চিনটাও কিন্তু বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, যেমন রূপান্তরে হরমোনের ভূমিকা। হ্যাঁ, এটা বোর্ড পরীক্ষায় দেখো আসছে, রাজশাহী বোর্ড 22 সাল, এটা ভয়ে আসছিল, মানে 4 মার্কের জন্য আসছিল, রাজশাহী বোর্ড 22 সাল। এই যে রূপান্তরে হরমোনের ভূমিকা, এদের যে হরমোন আছে তার রূপান্তর করে না ঘাসফড়িংকে, নিম্ফো থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং বানায়। তো ওই রূপান্তর করতে যে হরমোনগুলা ব্যবহার হয়, সেই হরমোনের ভূমিকা।
এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে 22 সালে ঘয়ের জন্য, মানে 4 মার্কের জন্য। আবার বরিশাল বোর্ডে আসছে 23 সালে, সেটা গয়ের জন্য আসছিল। রূপান্তরে হরমোনের ভূমিকা, বুঝতে পারছো? তার মানে এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 22 সালে যেটা আসছে তোমাদের দিতেই পারে, 24 সালে আবার পরীক্ষায় হয়নি, তোমাদের সময় দিয়ে দিতে পারে, বলা যায়। অনেক সময় 1 বছর পরে আরেক বছরে অনেক সময় দেয়। তাহলে হচ্ছে এইখানে আমরা একটু বুঝি 4টা আর কি যে হরমোন সম্পর্কে। প্রথম কথা হলো, বলছে ঘাসফড়িংয়ের দেহে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্রন্থি, তোমরা গ্রন্থি সম্পর্কে জানো, তাই না? যে কোষ বা কোষগুচ্ছ কোনো রস ক্ষরণ করে তাকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলা হয়। যে কোষ বা কোষগুচ্ছ রস ক্ষরণ করে, কোনো রস ক্ষরণ করে, সেটাই হলো গ্রন্থি। আর গ্রন্থি 2 ধরনের, তাই না? একটা হলো বহিঃক্ষরা বা এক্সোক্রাইন, অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন। বহিঃক্ষরা মানে যেটা নালীর মাধ্যমে, তার রসটা নালীর মাধ্যমে নিকটবর্তী কোনো স্থানে পৌঁছাবে, এটা তো বহিঃক্ষরা, তাই না? যেমন আমাদের হলো যকৃতের মধ্যে, তাই না, পিত্তনালীর মাধ্যমে আসে, অগ্নাশয় নালীর মাধ্যমে আসে, ডিউডেনামে আসে না, এটা নালীর মাধ্যমে আসছে। আমাদের হচ্ছে মুখমণ্ডলে, তাই না? অনেক তাড়াতাড়ি আসলাম না দেরিতে আসলাম? পরীক্ষা ছিল ওখানে। ও, দেরি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, বস। তো হলো আমাদের যেমন মুখমণ্ডলে আছে, তাই না, এই যে প্যারোটিড গ্রন্থি, তাই না, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবল, এইগুলো কি নালীর মাধ্যমে না? নালীর মাধ্যমে। তাহলে এইগুলো সব বহিঃক্ষরা, নালীর মাধ্যমে যে রসটা ক্ষরণ হয় সেটা বহিঃক্ষরা, ঠিক কিনা? মনে আছে প্যারোটিড গ্রন্থি নামকরণ কেন হয়েছে? প্যারোটিড গ্রন্থি জীবের পিছনে না, ভুলে গেছো? কার মনে আছে বলো? প্যারোটিড ও বহিঃক্ষরা মানে নালী, যদি কোনো গ্রন্থির রস নালীর মাধ্যমে নিকটবর্তী কোনো অঙ্গে পৌঁছায়, হ্যাঁ, নালীর মাধ্যমে হলে সেটা বহিঃক্ষরা। আর অন্তঃক্ষরাতে নালী থাকবে না। প্যারোটিড গ্রন্থি কার মনে আছে বলো? প্যারোটিড গ্রন্থির বাংলা অর্থ কি? প্যারোটিড, কেন নাম হলো প্যারোটিড বলো তো? হ্যাঁ বলো। না, উল্টে পাল্টা বলছো, ভুলে গেছি। ওটিড মানে কি ছিল স্যার? এই দেখো, প্যারা, প্যারোটিড মানে কি? প্যারা মানে কি? পাশে। প্যারা মানে পাশে। অটিক মানে কান, কানের পাশে। বুঝে গেল? কারণ কি, এই গ্রন্থি কোথায় আছে আমাদের? এই যে কান আছে না, তাহলে কি কানের এখানে আছে, কানের পাশে আছে না, তাহলে যেই জায়গায় আছে সেটার নাম করেই তো নামকরণটা করতে হবে নাকি, তাই কি না? আর তুমি এই বাংলাটা জানলে তোমার মনে থাকবে বেশি, নাহলে তো তুমি হ্যাঁ রূপান্তরের হরমোনের ভূমিকা। তাহলে এইগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে যে বহিঃক্ষরা। তাহলে এখন বলছে অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা কোনটা? যেমন আমাদের পিটিউটারি গ্রন্থি, তাই না, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, তাই না, এই গ্রন্থিগুলোর রস কিন্তু নালীর মাধ্যমে না, রক্তের মাধ্যমে মিশে যায় এবং দূরত্ব অঞ্চল পর্যন্ত চলে যায়। এটা হলো অন্তঃক্ষরা। তো ঘাসফড়িং এর কথা বলছে যে ঘাসফড়িং এরকম 4টা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে দেখো বলছে যে একটা হলো ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ। ইন্টারসেরিব্রাল গ্রন্থি মানে, সেরিব্রাল মানে মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্কের মাঝের দিকে মাঝে একটা গ্রন্থি আছে, সেই জন্য এরকম নাম হয়েছে। তারপর হলো প্রোথোরাসিক গ্রন্থি। প্রো মানে পূর্বে, থোরাসিক মানে বুক, বুক মানে অগ্রবক্ষে, মানে অগ্রবক্ষে। কর্পারা অ্যালাটা। কর্পারা অ্যালাটা নাম কেন হলো বলো দেখি, অনুমান করে। এই এই পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, পারার কথাও না, এর আগে তো বলিনি, তাই না? আচ্ছা দেখো, কর্পোরা একটা নাম হয়েছে কি জানো? কর্পোরা মানে হলো দেহ, আর অ্যালার্ট মানে অ্যালার্ট করা, যে হরমোন দেহকে অ্যালার্ট করে, হ্যাঁ, এটাই আর কি কর্পোরা অ্যালার্ট। পরে বিস্তারিত আসছি। তারপরে কর্পোরা কার্ডিয়াকো মানে দেহের যেখানে হৃৎপিণ্ড, এই জায়গায় থেকে আসে, এই জন্য এরকম নাম হয়েছে। এখন বলছে এইগুলোর মধ্যে প্রথম 3টি গ্রন্থি নিশ্চিত হরমোন ঘাসফড়িং রূপান্তরে ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে এখন দেখো, একটা হলো ইন্টারসেরিব্রাল গ্রন্থি। বলছে মস্তিষ্কে অবস্থানকারী এই গ্রন্থি কোষগুলো প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন ক্ষরণ করে, যা প্রোথোরাসিক গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। মানে কি, প্রথমে একটা মস্তিষ্কের হরমোনটা নিঃসরণ হয়ে অগ্রবক্ষে থাকা যে গ্রন্থি,
তাকে বলছে যে তুই এবার হরমোন নিঃসরণ কর, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ও বের হয়ে তারপরে বলতেছে, যেমন পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ও বের হয় বলে অন্যান্য গ্রন্থিগুলা কাজ করে, ও হলো ওই জন্য এর নাম হলো মাস্টার গ্ল্যান্ড, তাই না? সেরকম এখানে মাস্টার গ্ল্যান্ড হ্যাঁ, ইন্টারসেরিব্রাল গ্রন্থি। তো তখন হলো থোরাসিক গ্রন্থি তখন উদ্দীপ্ত হয়। তখন উদ্দীপ্ত হয়ে কি নিঃসরণ করে, যে অগ্রপক্ষে অবস্থিত এই গ্রন্থিগুলো একডাইসন হরমোন, একডাইসন মানে কি বৃদ্ধি, একডাইসন মানে বৃদ্ধি, বুঝতে পেরেছো? একডাইসন মানে কি বৃদ্ধি হরমোন। তার মানে কি এই হরমোন বের হলে কি হবে, ঘাসফড়িং এর বৃদ্ধি হবে, ঘাসফড়িং এর বৃদ্ধি করবে, যা নিম্ফ দশায় খোলস মোচন ও মোল্টিং নিয়ন্ত্রণ করে। বৃদ্ধি হয়, খোলস তৈরি হয় এবং এটা ভেঙে ফেলার কাজগুলো এই করে, এই একডাইসন হরমোনই করে থাকে, ফলে দেহের বৃদ্ধি ঘটে। এবার দেখো কর্পোরা অ্যালাটা, আগেই বলেছি কর্পোরা মানে দেহ, অ্যালাটা মানে অ্যালার্ট করা। অ্যালার্ট করা মানে কি? অ্যালার্ট করা মানে হলো যে খুব তাড়াতাড়ি জানো নিম্ফ দশা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। নিম্ফ দশা ধরো কেবল নিম্ফ হলো, তারপর মনে করো দেখা গেলো অন্যান্য হরমোন যেমন একডাইসন হরমোন এসে কি করলো, তাড়াতাড়ি করে ঘাসফড়িং বানায় ফেললো, কিন্তু দেখা গেলো ওর হচ্ছে যে বেশি বড়ই হলো না। তো একটা হরমোন অ্যালার্ট করে দেহকে, বলে যে এই তুমি অ্যালার্ট হও, তুমি কিন্তু বড় হও, তারপরে একডাইসন হরমোনকে আমি কাজ করতে দেবো। ও অ্যালার্ট হয়ে যায়, ও বলে যে না, আমার দেহকে আগে বড় করব, তারপরে খোলস মোচন হবে, আগে আমি দেহকে একটু বড় করি। হ্যাঁ, তো এই কাজটা করে যে তার নাম অ্যালার্ট করা। এই দেখো বলছে নিম্নদশা এই গ্রন্থি থেকে জুভেনাইল মানে কি কৈশোর, জুভেনাইল মানে কৈশোর অবস্থা বেশি সময় রাখার ব্যবস্থা করে, বুঝতে পারছো? যেমন ধরো যে তোমার অনেক প্রাণীরা তো ধরো 10-12 বছর ওদের হায়াত, তাই না? এখন মানুষেরও যদি 10-12 বছরই হায়াত হতো, তাহলে মানুষের অবস্থাটা কি হতো? তাহলে বিয়ে হতো কবে, পড়াশোনা হতো কবে? 2 বছর বয়সে বিয়ে, ঝামেলা হতো না, ঠিক না? যে তোমার মানুষের অস্তিত্ব থাকতো না, মানে 12 বছর বয়সে না অবশ্যই থাকতো, কিভাবে 12 বছর বয়সে ওই যে তুমি তো 2 বছর বললা ক্ষমতা আসে না, তখন কি আর 12 বছরে আসতো? তোমার হলো মাছদের যেমন হলো যে 2 বছরে আসে, তাই না? তো মুরগিদের 3 মাস পরে আসে। তো তোমার হ্যাঁ, মুরগিদের 3 মাস পরে মোটামুটি চলে আসে। 1 মাস পর হ্যাঁ, না তখন মানুষের কি হবে, মানুষের যেটা বললাম 2 বছর, তখন 2 বছরে বিয়ে হতো, তারপরে 2 বছরে বিয়ে হতো, তারপরে 2 বছরে বিয়ে হতো, বাচ্চা না হলে ধরলাম কত বছর হবে? হ্যাঁ, 3 বছরে বাচ্চার মাথায় কত বছর হবে? তখন এরকম সিস্টেম থাকতো আর কি। তখন হচ্ছে বাচ্চা একা মানুষ হতো, যেমন পশু পাখি কি মানুষ করতে হয়, একা মানুষ, তখন ওই সিস্টেম হতো আর কি। তাহলে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে আমাদের কৈশোরটা বেশ সময় ধরে থাকে, তাই না? যুবতী বয়সটা বেশ সময় ধরে থাকে, তারপরে তাহলে বৃদ্ধার দিকে যায়, তাই কিনা? তো সেরকম বলছে যে জুভেনাইল হরমোন এই কৈশোরকে ধরে রাখার কাজ করে, এটা নিম্ফ দশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রকৃত এই হরমোনের এই ঘাসফড়িং এর নিম্ফ দশা দীর্ঘ হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ঘাসফড়িং এর নিম্ফ দশা দীর্ঘ করে কোন হরমোন? ঠিক আছে, জুভেনাইল হরমোন দীর্ঘ করলে পরে এর মধ্যে সবকিছু দীর্ঘ সময় যদি থাকে, তাহলে কি হবে, সেল ডিভিশনটা ভালোভাবে হবে, জননাঙ্গ তৈরির প্রসেসটাও ঠিকঠাক ভাবে হবে। হুটহাট বেশি তাড়াহুড়া করলে তো সমস্যা। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, এখন সরকার যদি বলে যে আমাদের দেশে অনেক ডাক্তার দরকার, এখন সব স্টুডেন্টকে বলা হলো যাদের বায়োলজি আছে তারা 6 মাসের মধ্যে ওই এমবিবিএস 5 বছর কোর্স 6 মাসের মধ্যে পড়াশোনা পাস করে ডাক্তার হয়ে যাও, তাহলে হবে? সেই হবে আমরা আতরাগিরি করব। হ্যাঁ, সেটাই। আমাদের মাথায় পাস করবে না, পেশেন্টের মাথায় পাস করবে, আমাদের কি হবে? তবে মানুষ চাপে পড়লে অনেক কিছু করে। হ্যাঁ, মানুষ চাপে পড়লে অনেক কিছু করে। যেমন ধরো এখন সরকার ধরো এরকম নির্দেশ দিল যে সামনেবার পরীক্ষাতে যদি কোনো স্টুডেন্ট যে গোল্ডেন না পায়, তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হবে, তাহলে দেখবে সবাই গোল্ডেন পাবে। এমনিও সবাই গোল্ডেন পায় না, সবাই পায় না, অনেক তো পায় না। তারপরে বললো যে তারপরে সবাই গোল্ডেন পেল, এবার এখন বললো যে সবাইকে এই মেডিকেলে চান্স পেতে হবে,
এবং এত মার্ক তুলতেই হবে, না হলে সবাইকে পেট্রোল ঢালে আগুন ধরে মারি ফেলতে হবে। এবং ধরো এটা সত্যি, তুমি জানছো এটা সত্যি হবে, তাহলে দেখবে সবাই তাহলে কি চাপে পড়লে মানুষ ঠিকই পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার করপাটা কাটিয়ে যাবো। তো বলছে যে মস্তিষ্কের পশ্চাৎভাগে গ্রাসনালীর দুই পাশে এই গ্রন্থিগুলো গ্রোথ হরমোন মানে বৃদ্ধি হরমোন হিসেবে কাজ করে। গোনাডোট্রপিকের বাংলা কি? গোনাড মানে হলো জননাঙ্গ, গোনাড মানে জননাঙ্গ। টপিক হরমোন বলতে কি বোঝায়? টপিক বলতে এক গ্রন্থি থেকে ক্ষরণ হয়ে অন্য গ্রন্থির হরমোন নিঃসরণ করে, এরকম কিছুকে টপিক বলা হয়। টপিকের কাজ হলো টপিক বা টপিন, নাউন হলো টপিন আর অ্যাডজেক্টিভ হলো টপিক। তাহলে নাউন হলো কি? টপিন। টপিন বলতে বোঝায় যে একটা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্য গ্রন্থির হরমোন নিঃসরণে সাহায্য করে, এরকম কিছুকে বলা হয় টপিক। এরকম কিছুকে বলা হয় মানে পিটুইটারির মতো। হ্যাঁ, পিটুইটারির মতো কাজ করে, এটাকেই বলা হয় টপিক। মনে থাকবে? জি। আচ্ছা, তাহলে বোঝা গেল। আশা করি যেহেতু অর্থ সহ বুঝলাম, সমস্যা হওয়ার কথা না, নাকি? অন্য গ্রন্থির হরমোন নিঃসরণে সাহায্য করলে তাকে বলা হয় টপিক হরমোন। নাউন হলো ট্রপিন, নাউন হলো ট্রপিন আর অ্যাডজেক্টিভ হলো টপিক। মনে থাকবে? জি। ইব্রাহিম, বুঝতে পারছো? আচ্ছা, তোমার জন্য অবশ্যই একবারে শেষ অংশ এই অধ্যায়ের। আচ্ছা, এবার আমরা চলে আসি পার্থক্য। দেখো, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসতেই পারে। হ্যাঁ, যে নিম্ফ ও পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের পার্থক্য। আমাদের সময় কিন্তু এটা দিত খুব, বুঝছো? তারপরে ইদানিং আর দিচ্ছে না, দেখছি আমাদের সময়, আমরা যখন 2000 সালের দিকে, ওই সময় এই পার্থক্য হ্যাঁ ছিল। তেলাপোকা ছিল, তেলাপোকার ঘাসফড়িং কিন্তু কাছাকাছি 8 ফুটের মধ্যে পড়ে, তখন তেলাপোকা ছিল। এক হিসেবে এটা বেশি মানে অন্যায় করতে, মানে কারণ হলো যে যেটা অ্যাভেলেবল সেটাই থাকা উচিত ছিল। হ্যাঁ, তোমার হচ্ছে যে ঘাসফড়িং তো অ্যাভেলেবল না, তেলাপোকা অ্যাভেলেবল, তাই না? আমাদের সময় ওইটা ছিল। এবার মাঝখান থেকে ঘাসফড়িং প্র্যাকটিক্যালের সময় ঘাসফড়িং হয় না, হয় হলো তেলাপোকা। তাহলে বই আবার অন্য, মানে খুবই মানে মাথা মোটা কাজ আর কি। হ্যাঁ, বাংলাদেশের মাথা মোটা কাজ, মানে তোমার খুবই অবাক করা ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার দেখো আমরা রুই মাছে চলে আসি। লাগে না, এটা সিলেবাসের বাইরের অংশ। এবার দেখো রুই মাছ, লিবিও রুইটা। তাহলে প্রথমে আমরা জানবো যে একটা কোশ্চেন আছে, মানে আমি এটা টিভি দেখছিলাম, একটা কার্টুনে পঙ্গপাল আছে না, মানে যে গুড়া করে ইয়া করে, কি করে অ্যাকচুয়ালি ঘাসফড়ি কি গুড়া করে মানে অনেক দেশে তো, অনেক দেশে তোমার এই আর্থ্রোপোডার পোকামাকড়ও অনেক দেশে খায়। তেলাপোকাও খায় অনেক দেশে। হ্যাঁ, না, তেলাপোকাও খায় অনেকে। আবার যেমন এমনকি অনেক যেটা আমাদের কাছে অরুচি, যেমন ইঁদুর, সুচা, এগুলো খায় অনেক কিছু। ভারতেই খায়, ভারতে কিছু জায়গাতে তোমার সুচা, ওদের দেশের কিছু প্রদেশ আছে 200 টাকা কেজি সুচা। 200 টাকা আচ্ছা, তাহলে এবার দেখো লেবীয় রুইটা। হ্যাঁ, এবার লেবীয় রুইটা। তো প্রথম কথা হলো আমরা জানবো যে লেবীয় রুইটা নামকরণটা কেন হলো। রুই মাছের বৈজ্ঞানিক নাম লেবীয় রুইটা। যেমন আমাদের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। দেখি মনে আছে কিনা, বলো। হোমো স্যাপিয়েন্স এর বাংলা অর্থ কি ইব্রাহিম, বলতে পারবা? বলো। না না, বৈশিষ্ট্য বলিনি, হচ্ছেই তো। হোমো মানে আমরা, স্যাপিয়েন্স মানে বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান। এই প্রথম যে নিজেরা নিজেদেরকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু নিজেরা নিজেদেরকে স্বীকৃতি দিলে এটা কিন্তু কোনো ইয়ে হলো না। এখানে যদি সকল প্রাণী যদি বলতো হ্যাঁ মানুষ স্বীকৃতি দিবে, গরু ছাগল সবাই যদি বলে যে হ্যাঁ নিজেরাই নিজেদেরকে বলছে যে আমরা বুদ্ধিমান। আর কে দিবে আমাদের স্বীকৃতিটা? অদূর ভবিষ্যতে যদি ওরা কথা বলা শিখে যায় তাহলে ওরা দিবে। এলিয়েনের সাপেক্ষে তো আমরাই গাধা, আমরাই গাধা। আচ্ছা, তাহলে এখন লেবীয় রুইটা নামকরণ তাহলে কেন হলো? হোমো স্যাপিয়েন্স যেমন নাম হয়েছে, তাই না? লেবীয় রুইটা,
বাংলা পিজা দেখি ল্যাবিওরয়েড মাংসের ওটা তো আমি বাংলা বই নাই কনফিডেন্ট কি পারবা ল্যাবিওরয়েড সেজন্য না। আমি মাথায় এখন ধারে কাছে আসেনি এখন। রুই মাছ কি হ্যাঁ রুই মাছ চিনো না এরকম তো না, সবাই আমি চিনে। আছি হ্যাঁ, রুই মাছ চিনো। বুঝতে পারতেছি কোনটা অ্যাকচুয়ালি রুই মাছ ছিল বাজারে যেতে হবে, সব রকমের জ্ঞান অর্জন করতে হবে, তাই না? বাজারে যেতে হবে, সব রকমের জ্ঞান অর্জন করতে হবে, বুঝছো? সব রকমের জ্ঞান অর্জন করতে হবে, যেগুলো দরকার এই জ্ঞান। হ্যাঁ তোমাকে শিখতে হবে, তুমি একসময় আব্বু হবে না। তখন থেকে অনেক অনেক ভবিষ্যতের কথা প্র্যাকটিক্যাল দেখা আর এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে বলতে পারছো না। শোনো, হ্যাঁ মাথা কি মাথা মাথার যে সামনে যে লিপির ওইটা না মাথার একটা সম্পর্ক আছে বলো। ওটা তো কাঠ জাতীয় মাছের ক্ষেত্রে মাথা, এই মাথা সম্পর্ক আছে, কিন্তু লেবির ওইটার বাংলা অর্থ কি? বাংলা জানেন কেউ পারবে না পারে না। চেষ্টা জানেন তো না, চেষ্টা করছে যে চেষ্টা করতে যদি হয় আপনার উপর ভবিষ্যৎ এটা না, এটা আমি ক্লাস করেছিলাম কলেজে, মানে না কলেজে তো আসলে বৈশিষ্ট্য বলেছে, বাংলা অর্থ তো কলেজে বলেনি। কি জানে মাসের হ্যাঁ কোড না কি জানি বলছিল মনে করছে না। আচ্ছা শোনো, ও কিন্তু একটা কাছাকাছি আসছে। রোহিতা হলো একটা মেয়ের নাম, এটা বলেনি, এটা বলেনি। রোহিতা হলো একটা ইন্ডিয়ান মেয়ের নাম। হ্যাঁ ও খুঁজে পেয়েছিল ও প্রথম আর কি বড় একটা রুই মাছ করছিল, ওর নাম ছিল রোহিতা। হ্যাঁ মেয়ের নাম আর কি, একটা মেয়ের নাম রোহিতা ছিল রোহিতা। ছিল আসলে টা ছিল না, তা ছিল, রোহিতা ছিল, রোহিতা ওর নাম ছিল। তো তখন হচ্ছে যে ও এটা পাই সর্বপ্রথমে অনেক আগে। তখন তোমার হচ্ছে যে অন্যরা আর কি এটা নিয়ে গবেষণা করে, তখন দেখছে যে এই মাছটার ঠোঁট অনেক মোটা, তাই ল্যাব্রাম, লেবিও মানে ল্যাব্রাম মানে ঠোঁটধারী রোহিতা। ঠিক বলছি ঠোঁট মোটা হওয়ার কারণে এর নাম হয়েছে লেবিও রোহিতা। আচ্ছা তাহলে এবার দেখো যে এখানে কিন্তু এমসিকিউ আছে, আমরা এটা করব। যেমন হলো যে সিপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত সিপ্রিনিডি গোত্রভুক্ত। আমরা জানি গোত্র হলে শেষে এ ই থাকে। গোত্রভুক্ত মিঠা পানির 3000 প্রজাতির মাছকে কার্প মাছ বা সিপ্রিনিড মাছ বলে। আচ্ছা সিপ্রিনিফর্মিস নামকরণটা হয়েছে কেন বলো দেখি, কেন এরকম নাম হলো? সিপ্রিনিফর্মিস নাম হলো কেন হয়েছে এরকম নাম, কি কারণে হলো এরকম নাম? ওগুলো তো বৈশিষ্ট্য হয়ে গেল, বাংলা সেটা। এটা কি জানা আছে? জানা নাই? তুই তো টাইফয়েড হয়েছে, তুই মনে হয় একটু বেশি বেশি বলতো মনে হয় তোমাদের মধ্যে থেকে, তাই না? ও তো আগে পড়ে রাখছে স্যার, তো বলতে পারবেন না কেন সেটা আমাদের। ও তো এখানে শেষ সব, আর আমরা এখানে নতুন আছি। আচ্ছা সিপ্রিনিফর্মিস নামকরণটা হয়েছে, এর বাংলা অর্থ ফর্মিস মানে আকার বা আকৃতি। হ্যাঁ আর সিপ্রিনি বলতে নদী বুঝায়, নদীর মাছ, নদীর মাছের মতো আকৃতি, নদীর মাছের মতো। এরা তো নদীরও মাছ আবার পুকুরেরও মাছ, তো এখন তো পুকুরেই বেশি হয়। হ্যাঁ পুকুরেই বেশি, হ্যাঁ নদীর মাছ মানে নদীর মাছের মতো। না না রুই সামুদ্রিক মাছ না, শুধু পুকুরে হয় না, মূলত আগে তো নদীতেই হতো, পরে পুকুরে। যেমন হলো পাঙাশ, পাঙাশ তো আগে নদীতে হতো, যেটা জানতাম। আচ্ছা তো পরে হচ্ছে পুকুরে চাষাবাদ করা হলো, শুরু হলো। হ্যাঁ ওই যে রোহিতা যে মেয়েটা, সেও নদীতে পেয়েছিল, পুকুরে পায়নি, বুঝতে পারছো? তো পরে এটা করা হলো। হ্যাঁ এখন তুমি তাই বলে এটাকে যদি সমুদ্রে পানিতে দাও বাঁচবে না, মারা যাবে। হ্যাঁ লবণাক্তের কারণে মারা যাবে। তো এটা হলো নদীর মাছের মতোই আকৃতি। নদীতে যে মাছ যদিও পুকুরে হয়, পুকুরে থাকে, কিন্তু এর আকৃতি নদীর মাছের মতো, নদীর মাছ যেমন সেরকম, এটা বোঝাচ্ছে। এইভাবে নামকরণটা বৈজ্ঞানিকরা এইভাবে দিয়েছে আর কি। হ্যাঁ
আচ্ছা 3000 প্রজাতির মাছকে কার্প বলে। কার্পের সরল বাংলা অর্থ শর্করা না, কার্প কার্পের সরল বাংলা অর্থ কি বলো? কার্পের সরল বাংলা অর্থ না, আইসের সাথে কোনো সম্পর্ক আছে? না বোঝা যাচ্ছে, পারবে না। ধারে কাছে গেলে তাও একটু নেওয়া যায়। কার্পের সরল বাংলা অর্থ বর্ধনশীল। সরল বাংলা অর্থ হলো বর্ধনশীল। বর্ধনশীল ছত্রাকের মতো। হ্যাঁ, বর্ধনশীল কেন? এই মাছগুলা খুব দ্রুত বাড়তে পারে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। হ্যাঁ, শুধু এই মাছ না, রুই, কাতলা, লিভার কাপ, গ্লাস কাপ, হ্যাঁ এই যত আছে না, এই সবগুলাই খুব দ্রুত বাড়ে, মানে খুব তাড়াতাড়ি বড় হয়। এই জন্য কিন্তু এইসব মাছ বেশি পুকুরেও চাষাবাদ করা হয়, যেহেতু তাড়াতাড়ি বড় হয়, তাহলে ইনকাম বেশি হবে বিক্রি করলে, তাই কিনা? এই জন্য এটাকে বলা হচ্ছে। পরীক্ষায় কিন্তু রাজশাহী বলে আসছিল, কাপ কাপ জাতীয় মাছ কাকে বলে? যে মাছগুলো বেশি তাড়াতাড়ি বর্ধনশীল। এটাও যদি লেখো তাও হবে, পুরা এক পাবা। তবে হ্যাঁ অবশ্যই, তবে হচ্ছে এখানে বইয়ে একটা সংজ্ঞা আছে। স্বাদুপানির যেসব মাছের মাথায় আইস থাকে না, এটা বৈশিষ্ট্য। হ্যাঁ, কাপ জাতীয় মাছের মাথায় আইস থাকে না, তার মানে কি মাথায় আইস থাকে না, কিছুটা এরকম যেমন যদি মানুষের মাথায় কি না থাকে, চুল না থাকে, সেরকম আর কি। হ্যাঁ, টাকলা মাছ। হ্যাঁ, তাহলে যে সমস্ত মাছ টাকলা টাকলা, হ্যাঁ, এবং সারা দেহ সাইক্লয়েড। সাইক্লয়েডের বাংলা আশা করি পারবা, বলো তো, চেষ্টা করলে পারবা। সাইক্লয়েড এর বাংলা কি? এরকম পারছো। হ্যাঁ, এক মানে মতো, মানে কি গোলের মতো, পুরা গোল না, তবে গোলের মতো, এই জন্য নাম হয়েছে সাইক্লয়েড, তাই না? এটা দেখো পড়াইছি না, পড়াইতে তো পারতাম না। কই পড়াইছি? এটা পড়াইনি? পড়াইছেন আপনি? ফার্স্ট চ্যাপ্টার আছে ছিল? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ও ছিল, ও হ্যাঁ তাই তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কিছু তো দেয়া গেল না। না, ও সত্য কথা বলে দিল। দিতেন আপনি? না দিতাম না। যদি অ্যান্সার থেকে বলে দিবেন, কিছু দিবেন নাকি? ঠিক আছে, তাহলে আর ইয়ে তাহলে আমি আর বলবো না। সাইক্লয়েড, তাহলে বুঝলাম আইসে আবৃত থাকে, দেহগহ্বরে পটকা থাকে, সেগুলোকে কাপ জাতীয় মাছ বলে। এটা কিন্তু কয়ের জন্য আসছিল রাজশাহী 22 সালে, তোমাদের জন্য তাহলে ইম্পর্টেন্স, তাই না? আচ্ছা, এরপরে এই কার্প জাতীয় মাছকে দুই ভাগে ভাগ করা হয়, মেজর কার্প আর হলো মাইনর কার্প। তাহলে এখানে যে মেজর কার্প কারা কারা, এমসিকিউ জন্য মনে রাখতে হবে, যে এখানে যেগুলো লেখা আছে, হ্যাঁ এগুলো হলো মেজর কার্প। আর মাইনর কার্প মানে কি? ছোট সাইজের মাছ কিন্তু দ্রুত বাড়ে, ছোট সাইজের মাছ কিন্তু দ্রুত বাড়ে, তখন এদেরকে মাইনর কার্প বলা হয়। যেমন এই যে বাটা, ওই কালীবাউস, ভাবনা, পাইছো? আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশে রুই, কাতলা, মৃগেল মেজর কাপ জাতীয় প্রজাতির মধ্যে রুই মাছ স্বাদুপানির চাষযোগ্য, সুলভ, জনপ্রিয় ও প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু মাছ। এটুক পর্যন্ত লাগবে। আর একটা লাগবে এমসিকিউর জন্য, যে রুই মাছের অঞ্চল ভিত্তিক পরিচিত অপর বাংলা অর্থ কি, বাংলা নামগুলো কি? যেমন রুহিত, রাও, বর্মা, নওশী। এটা মনে রাখবো, নওশী, নওশী। স্যার মেজর কার্পের ইয়াগুলো একটু উদাহরণ দাও। হ্যাঁ, উদাহরণ লাগবে, মেজর কাপ, মাইনর কাপ দুইটারই। তারপরে আর এখানে নাই, এখান থেকে কোনো এমসিকিউ আসেও না আর কি। হ্যাঁ, তবে এটা মনে রাখা ভালো, বসতি। সাইন্টিফিক নামগুলো দেখতে। হ্যাঁ, ও সিলভার কাপ এগুলো না, এগুলো আসে না, শুধু বাংলায় আসে। আচ্ছা, বসতির এখানে দেখো যে রুই মাছ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমারের নদীর প্রাকৃতিক প্রজাতি। পাওয়া যায় কোথায়? স্বাদুপানির পুকুর, নদী, হ্রদ ও মোহনায় পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এটা কিন্তু প্র্যাকটিক্যালেও লিখতে হয় পরীক্ষায়, এজন্য এটা মুখস্থ রাখবা। তবে বোর্ড পরীক্ষায় ক্লাস, অর্ডার, ফ্যামিলি এই তিনটা আসে। বোর্ড পরীক্ষায় ক্লাস, অর্ডার, ফ্যামিলি এই তিনটা আসে। তাহলে প্রথমে হলো ক্লাস কি? ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। তো নামটা কেন এরকম হলো অ্যাক্টিনোপটেরিজি? যদিও এখানে দেয়া আছে অস্থিময় রশ্মিযুক্ত পাখনা, আসল বাংলা এটা না, এটা বৈশিষ্ট্য হিসেবে দিয়েছে। হ্যাঁ, ওটা বৈশিষ্ট্য হিসেবে। অ্যাক্টিনো মানে রশ্মি, অ্যাক্টিনো মানে রশ্মি, অ্যাক্টিনো এর বাংলা অর্থ হলো রশ্মি, মানে যাদের রশ্মি থাকবে, ওদের লেজে যেমন দাগ 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 থাকে না,
যত পাখনা আছে সব পাখনায় দেখবা দাগ দাগ আছে, ওইটা বোঝায়। তো যাদের এরকম দাগ দাগ থাকে এটাকে রশ্মি বলা হয়। হ্যাঁ হ্যাঁ বলো, সবার থাকে না। সামুদ্রিক মাছ আমরা তো 96% মাছই আমরা হচ্ছে যে এই কড্ডাটার মধ্যে পড়ে, এবং এরা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ অ্যাক্টিনোপটেরিজের মধ্যে পড়ে, তো যার জন্য আমরা হচ্ছে যে এটাই বেশি দেখি। আর যারা সমুদ্র অঞ্চলে বাস করে ওই সব জায়গায়, তারা তো সমুদ্রের মাছ বেশি খায়, ওরা আবার ওগুলা বেশি পায়। আমরা বাজারে কি পাই, আমরা তো সব হলো অ্যাক্টিনোপটেরিজ। না সবার হচ্ছে থাকে না, সবার কন্ডিকসিস যারা তাদের থাকে না। হ্যাঁ আচ্ছা অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা তারপরে টেরিজি কথাটা আসছে টেরন থেকে। হ্যাঁ টেরিজি কথাটা আসছে টেরন থেকে। টেরন মানে কি? পাখনা। টেরন মানে পাখনা। হ্যাঁ তাহলে রশ্মিযুক্ত পাখনা, যাদের পাখনা রশ্মি থাকে। হ্যাঁ আচ্ছা এবার দেখো যে এই যে এখানে আছে সাইপ্রিনিফর্মিস, এটা তো আগেই বললাম তাই না, নদীর মাছের মতো আকৃতি, ফর্মিস মানে আকৃতি। এই সাইপ্রিনিডি একই নদীর মাছের মধ্যেই পড়ে এরা। লিবিও মাংসল ঠোঁট বা বড় ঠোঁট। রোহিতা তো একটা মেয়ের নাম, এটা তো বললাম তাই না, রোহিতা। আচ্ছা তাহলে এই গেল, তোমরা লিখে রাখতে পারো লিবিও কথাটা হচ্ছে ল্যাব্রাম থেকে। ল্যাব্রাম মানে ঠোঁট, লিবিও কথাটা আসছে ল্যাব্রাম থেকে। ল্যাব্রাম মানে ঠোঁট। এবার দেখো যে এদের হলো স্বভাব মানে ভালো স্বভাব না খারাপ স্বভাব, সিগারেট খায় না খায় না, হ্যাঁ তারপরে হচ্ছে মিথ্যা কথা বলে কি বলে না, এই স্বভাবগুলো আমরা এখন দেখবো তাই না। হ্যাঁ এখন স্বভাবে যদি পরীক্ষায় স্বভাব আসে, তুমি রুই মাছটা সিগারেট খায় না, বিড়ি খায় না, এই সেই, হ্যাঁ তাহলে তো সমস্যা তাই না। খুব ভদ্র। অনেকে আছে যে ওই অনেকে চালাকি করে পরীক্ষার খাতাতে। সাধারণত আমরা বোর্ডের খাতা যখন দেখি তখন কিন্তু আমরা তোমার উদ্দীপক অনুযায়ী ঠিক লিখছে কিনা প্রথম 2 লাইন দেখি, আর ধরো লাস্টের 2 লাইন দেখি, মাঝে কিন্তু সাধারণত দেখা হয় না। তো অনেকেই দেখা যায় চালাকি করে যে ওই অনেক সময় একই কথা 2বার 3বার লেখে। তো একবার একটা খাতা দেখছিলাম এরকম ছিল যে ওই ভাইরাস না ব্যাকটেরিয়ার কি যেন একটা বর্ণনাতে, তো ওই প্রথমে ঠিক লিখে মাঝে কি লিখছে উল্টা পাল্টা কথা লিখছে কি যে অনেক সময় ভাইরাস আর ব্যাকটেরিয়া একসাথে ক্রিকেটও খেলে, ক্রিকেট খেলতে খেলতে এদের মধ্যে মারামারিও হয়ে যায়। হ্যাঁ আর ভাইরাস ব্যাকটেরিয়া ক্রিকেটে সাধারণত 7টা আম্পায়ার হয়। উল্টা পাল্টা লিখলে বড় করতে চিন্তা করতে কি মানে ট্যালেন্ট আর কি। কিন্তু আমার চোখে যেহেতু পড়ে গেছে আর তো নাম্বার দেওয়া যায় না বললে নাম্বার দেওয়া যেত। হ্যাঁ তবে এই বানাই লেখাগুলা মানে গ ঘয়ের জন্য মিডিলে অনেক সময় বিপদে পড়লে অনেক সময় এটা করা যায়, কিন্তু এটা তো উচিত না, কিন্তু তারপরও বিপদে পড়লে কেউ লিখতে পারা যায়। আবল তাও না দেখে একই কথাই বারবার সেগুলো ছিল না। যেমন বলেছি না যে তোমার জ্ঞানমূলক কোশ্চেনে কিন্তু ওটা বানায় লেখা যায় না, ওটা বানায় লিখলে ধরা খাবে, কারণ ওটা তো পরিষ্কার বোঝা যায় না। ওই যে জ্ঞানমূলক কোশ্চেনে বলছিলাম না যে ওই যে ত্রিমিলন কাকে বলে, এটা বোধহয় তোমাদের গল্প করছিলাম, কি উল্টা পাল্টা লিখছে, কি লিখছে বলেন এই ইউটিউবের মধ্যে বলা যাবে? হ্যাঁ এত ভালো টিচার পাইছি। এটা আসলে এরকম কোশ্চেন তো ত্রিমিলন তোমাদের 10 অধ্যায় আছে। হ্যাঁ তো একজন এটা লিখছে, এটা কাকে বলে লিখছে, ত্রি মানে 3, এটা সুন্দরভাবে লিখছে। ত্রি মানে 3, আর মিলন মানে লিখছে হলো এটা। তারপরে লিখছে এরকম যে যখন কোন একটা মেয়েকে 3টা ছেলে ধর্ষণ করে তখন তাকে ত্রিমিলন বলে। এটা কোনো কথা? আর এইসব জিনিস কি কোশ্চিনে, আর এইসব জানার জন্য কি কোশ্চিন করবে কেউ? এইরকম এইসব জায়গায় যে বানায় লেখা যাবে বলো? এইসব জায়গায় বানালে তো ধরাই পড়ে যাবে।
বড় কোশ্চেন হলে একটা কথা। আচ্ছা ওই 3 মিলিয়ন যে বললেন ওটা শুক্র মানে দুইটা শুক্র একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় এরকম কিছু? না এটা হচ্ছে যে তোমার যে একটা ডিম্বাণু বলতে ওই যে প্রধান ডিম্বাণু সহকারী ডিম্বাণু থাকে, হ্যাঁ দুইটা সহকারী ডিম্বাণু থাকে। তো তো এখন হচ্ছে যে আর উপরে থাকে হলো গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। একটা হলো প্রধান ডিম্বাণুর সাথে মিলিত হয় আর আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তো সেকেন্ডারি নিউক্লিয়াস তো দুইটা নিউক্লিয়াস আগেই ছিল, ওখানে আরেকটা যুক্ত হলো, দিয়ে তিনটা নিউক্লিয়াস হয়ে গেল, ওইটাই আসলে বলছে ত্রিমিলন। আচ্ছা তাহলে এখন দেখো এবার হচ্ছে এগুলো এমসিকিউর জন্যই সব। এবার দেখো যে এরপরে আমাদের এমসিকিউর জন্য যেগুলো লাগবে, স্বভাবে প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয়। প্লাঙ্কটন মানে ভাসমান, তাই না? প্লাঙ্কটনের বাংলা অর্থ কি? ভাসমান। স্বভাবে স্বভাব। তাহলে প্রাণী প্লাঙ্কটন, উদ্ভিদ প্লাঙ্কটন মানে কি? প্রাণী ভাসমান জীব আর হলো উদ্ভিদ ভাসমান জীব। হ্যাঁ প্লাঙ্কটন মানে ভাসমান জীব, ভাসমান। প্লাঙ্কটন মানে ভাসমান। হ্যাঁ আঙ্গুলিপোনা। হ্যাঁ আসছে। আঙ্গুলি বলতে বোঝায় হলো আঙ্গুলের মতো সাইজ। হ্যাঁ আমাদের যে আঙ্গুল আছে না, আঙ্গুল, এই আঙ্গুলের মতো সাইজ হয় যখন, যে কোনো আঙ্গুল আঙ্গুলের মতো সাইজ হলে সেটা হলো আঙ্গুলিপোনা। আঙ্গুলের মতো সাইজ এটাই বোঝায়। তো আঙ্গুলিপোনা কি খায়? এটা কোন রোগের মধ্যে আছে যে আঙ্গুলিপোনা খায় ডেসমিট আর ডায়টম। আচ্ছা আছে না? ও আচ্ছা তাহলে সমস্যা নেই। ডেসমিট বলতে সবুজ শৈবাল বোঝায়। হ্যাঁ ফাইটোফ্লাজেলেট বলতে কি বোঝায়? যে সমস্ত শৈবাল রেণু ফ্লাজেলা যুক্ত। ওদেরকে খেতে দেওয়া হয়, ওখানে মাছের জন্য কৃত্রিম কিছু খাবার তৈরি করা হয়, ওই কৃত্রিম খাবারগুলো দেওয়া হয়, রেডি করা খাবার দেওয়া হয়। হ্যাঁ এই ফাইটোফ্লাজেলেট মানে যে সমস্ত শৈবালগুলা ফ্লাজেলা যুক্ত। হ্যাঁ তাদের হচ্ছে ফাইটোফ্লাজেলেট। হ্যাঁ শৈবাল যারা ফ্লাজেলা যুক্ত শৈবাল, শৈবাল রেণু প্রভৃতি এগুলো খায়। এটা মনে রাখবে, এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে দেখো ফুলকা রেকার। ফুলকাই সরু চুলের মতো ফুলকা রেকার। রেকার মানে কিন্তু ঝাড়ু। হ্যাঁ রেকারের বাংলা অর্থ কি? ঝাড়ু। এটা কোথায় থাকে? যে ধরো এইটা যদি ফুলকা হয়, এটা যদি ফুলকা হয়, এটা ধরো একটা ফুলকা, আমরা এই ফুলকার ভিতরের দিকে থাকে, এখানে কিন্তু খাদ্য খাবারগুলো আটকায়, যাতে পানি যখন আসে তখন খাদ্য খাবারগুলো আটকানোর কাজ করে। আর এখানে তো ফুলকা প্লামেন, তাই না? তো মাঝের যেটা শক্ত অংশ এটার নাম ফুলকা আর্স। আর্সের বাংলা অর্থ কি বলো? আর্টস এর এটার নাম কি? ফুলকা আর্স। ঝাঁজ না আর্টস। আচ্ছা আর্টস আর্সের বাংলা অর্থ কি? কি ওইটার বলতে ধরে থাকে? বলো, চেষ্টা করো। এটা ইয়াতে আছে, নিউক্লিয়ার রন্ধ্রতে আছে। ওখানে নিউক্লিয়ার রন্ধ্রতে নাই। আর্স মানে বাঁকানো। বাঁকানো যেহেতু এটা বাঁকায় আছে, একটু বেঁকে আছে না, দেখবে ওখানে কিন্তু বাঁকায় থাকে। হ্যাঁ ওই জন্য এর নাম আর্স দেওয়া হয়েছে। যে যতগুলো ফুলকা আছে সবগুলো ফুলকা কিন্তু এরকম বাঁকানো, এরকম বেঁকে থাকে, এরকম বাঁকানো। গ্রানিউল প্রোটিনের উপরে ওটা কি থাকে যেটা ধরে থাকে? গ্রানিউল প্রোটিনের উপরে কি থাকে নিউক্লিয়ার রন্ধ্রতে? ও আচ্ছা সেটা হচ্ছে অ্যাঙ্কর। না অ্যাঙ্কর প্রোটিন না, তার উপরে ট্রান্সপোর্টার প্রোটিন, সেটার কথা বলছো? প্রোটিন না স্যার, ওটা ধরে থাকে, দেন রন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। ওটা তো ওই অ্যাঙ্কর প্রোটিন। ও আচ্ছা ফাইবার খাঁচা বলছো? ও আচ্ছা ফাইবার খাঁচা। হ্যাঁ ওটাই ফাইবার খাঁচা হলো রন্ধ্রকে খুলতে বন্ধ করতে সাহায্য করে। না ওটা না। আচ্ছা তাহলে এবার দেখো এখানে কিছু বক্সের মধ্যে আছে, এগুলো এমসিকিউর জন্য পড়ে রাখা ভালো। তাও হ্যাঁ ফুলকা রেকার টার্গেট বুঝান। ও ফুলকা রেকার মানে ঝাড়ু। রেকারের সরল বাংলা অর্থ ঝাড়ু। এই জিনিসগুলোর নাম ফুলকা রেকার। নিচের গুলো কি করে এদের কাজ হলো যখন হলো ধরো এরা পানি দিয়ে তো এরা শ্বাসকার্য চালায়, তখন হলো পানিটা ফুলকার খুলে, তাই না? মুখ দিয়ে পানি ঢুকায়, ফুলকা এরকম অপর কলাম খুলে, তাই না, বের হয়ে যায়। তখন যদি পানির মধ্যে কোনো খাবার দাবার থাকে এই রেকার গুলো আটকায় ফেলার মতো। হ্যাঁ আটকায় নেয় তোমার হচ্ছে যে খাবার যদি হয় সেটার ভিতরে পাসিং করে, এই কাজটা করে রেকারের কাজেই। আচ্ছা এবার দেখো রুই মাছের আল বলতে বিশেষ ধরনের দাঁত। আলের সরল বাংলা হলো বিশেষ ধরনের দাঁত। আচ্ছা এবার রুই মাছের একটা কথা বলা আছে স্ট্রিম লাইনড। হ্যাঁ তাহলে এখানে পরীক্ষায় যদি আসে জ্ঞানমূলক কোশ্চেন, স্ট্রিম লাইন কাকে বলে?
পাওনি? তৃতীয় নম্বর লাইন দেখো, রুই মাছের বাহ্যিক গঠন তৃতীয় নম্বর লাইন স্টিম লাইন, পাইছো? স্টিম লাইন বলতে বুঝাই, স্টিম লাইনের বাংলা অর্থ হলো সুবিন্যস্ত। স্টিম লাইনের বাংলা অর্থ সুবিন্যস্ত, অর্থাৎ পানিতে চলার জন্য এদের দেহটা সুবিন্যস্ত আছে, এটাকে বলা হচ্ছে স্টিম লাইন। হ্যাঁ, সুবিন্যস্ত কেন? কারণ এদের দেহ দেখো কিছুটা বাঁকু আকৃতি, তাই না? বাঁকু আকৃতির মানে কি, যে সামনের দিকে একটু চোখা হয়ে আসছে, এটা হয় কি যে চোখা হলে পানির মধ্যে খুব জোরে যেতে পারবে, আর যদি ভোতা হতো তাহলে পানিতে ধাক্কা খাবে, তাই কিনা? যেমন দেখবা যে মিসাইল গুলো আছে না, ব্লাস্টিং মিসাইল বা যুদ্ধ বিমান, দেখবে সামনে চোখা, তাই না? আমরাও কিন্তু আসলে ভোতা না, আমরাও চোখা। হ্যাঁ, মানে কিভাবে চোখা? আমরা যখন বাতাসে চলি, আমরা যে চলি না, তখন দেখবো আমরা কিন্তু চলার সময় হাত দিয়ে একটা করে থাপ্পড় মারি। এই যে দেখো চলার সময় হাতের উপরে না, তোমরা খেয়াল করো না, কিন্তু আসলে যে এরকম করি কিনা, এই যে আমরা যখন এই যে এরকম করি, হ্যাঁ, তখনই কিন্তু এটা তো চিকন ক্যারাতের মতো ক্যারাত মারলাম, বাতাস ভাগ হয়ে গেল, বুঝছো? বাতাস ভাগ হয়ে গেল, তখন পা দিলাম, পারও দেখো নখটা কিন্তু সামনের দিকে আছে, ওটাও চোখা, হতে না। তারপরে দিলাম পাতে এক লাখ, বাতাস ভাগ হয়ে গেল, বাতাস ভাগ হয়ে গেল না, এক পা গেলাম, আবার দিলাম, আবার ভাগ হয়ে গেল, আবার এই পায়ে আবার সামনে দিলাম, এইভাবেই মানে থাপ্পড় মারে মারে হাঁটে। এটাই বাস্তব। তুমি দেখবে হাত বন্ধ করে হাঁটতে কষ্ট হবে না? আর যখন তুমি দৌড়াও তখন ঘুষি মারতে হয়, কি তাই না? সত্যি কিনা? আমি এরকম করি। ও তো একই কথা, এরকম করে কিনা মানুষ, করে না? এরকম করলে কি হচ্ছে, যে ওই যে ওই চোখা করার, বাতাসকে ছিদ্র করার জন্যই কিন্তু এরকম করে। তুমি দেখো এরকম অবস্থায় দৌড়াতে পারবা? দৌড়াতে পারলেও অত জোরে দৌড়াতে পারবা? তার মানে কি আমরাও চোখা। হ্যাঁ, চোখা ছাড়া তো হাঁটতে পারবা না। হ্যাঁ, তখন কষ্ট তো, ওই বেশি জোরে দৌড়ানো যায়, বেশি জোরে দৌড়ানো যায় না তো। সারা জীবন হাঁটিয়ে গেলা, কখনো ভাবলা না যে তুমি কেন এমন করো, তাই কি না? নাক চোখা এত বলে নাক চোখা সৌন্দর্যের জন্য, নাকি এটা মুক্তি পারে বলার জন্য হতে পারে, মুখ সামনে আগাচ্ছে, চোখা হলে সুবিধা, তাই না? বাতাস ফাঁক করে, হ্যাঁ, না তাও কিছুটা তো চোখা, একবারে মানে অত ভোতাও না, তাই না? নাক সামনে আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে স্টিম লাইন মানে সুবিন্যস্ত। হ্যাঁ, এই রুই মাছের দেহ তিনটে অংশে বিভক্ত, মাথা, দেহ, কাণ্ড, লেজ, এটা মনে রাখবো। দেহ কাণ্ড বলে কেন? মানে দেহ কাণ্ড মানে হচ্ছে যে কাণ্ডের মতোই কথা আর কি, যে তোমার যেমন ধরো আমরা মূল আর পাতা মাতা এর মাঝে যা থাকে সেটা কাণ্ড বলি, এখানে মাথা আর লেজের মাঝে যা আছে সেই অর্থে। আচ্ছা, মাথা দেখো, মাথা হলো 4 থেকে 5 ইঞ্চি লম্বা, পৃষ্ঠভাগ উত্তল, এটা মনে রাখতে হবে। 4 থেকে 5 ইঞ্চি লম্বা, হ্যাঁ, এটা এমসিকিউ। তন্ডু মানে ঠোঁট, ভোঁতা, তন্ডু মানে হ্যাঁ ঠোঁট ভোঁতা। তারপর দেখো 4র্থ নম্বর লাইনে, মানে কি? তন্ডু মানে ঠোঁট ভোঁতা। তারপর দেখো ম্যাক্সিলারি, একজোড়া নরম ও ছোট ম্যাক্সিলারি বারবেল থাকে। বারবেল মানে শিং বা দাড়ি, বারবেল মানে শিং বা দাড়ি আছে। হ্যাঁ, মানে ম্যাক্সিলার উপরে, মানে উপরের দিকে এই পাশে একটু নরম সফট উঁচু অংশ থাকে, এই দুই পাশে আর কি। হ্যাঁ, যেমন শিং মাছটা তো অনেক বড় সড়ো থাকে না, হ্যাঁ এই ওরা করে কি অ্যাকচুয়ালি এই দাড়ি দিয়ে কি করে? আমার মনে হয় দাড়িটা মনে হয় সৌন্দর্য ছাড়া আর কোনো কাজ দাড়ি দিয়ে করে বলে মনে হয় না। হ্যাঁ, ওটা তো স্বাভাবিক, কারণ মানে ওই আমাদের ক্ষেত্রে যেমন ছাগলদের, মেয়ে ছাগলদের দাড়ি হয় জানো? হ্যাঁ, আমি যেমন একবার হলো যে দেখছি যে ওই আমার মেয়েকে নিয়ে বাইরে গেছি, না ছাগল হচ্ছে একটা দাঁড়িয়ালা ছাগল, তো ওই বাচ্চাকে দুধও খাওয়াচ্ছি কিন্তু। হ্যাঁ, তাই বলছি দেখো এই ছাগলের এই বাচ্চাদেরকে ওর মা হচ্ছে দুধ খাওয়াচ্ছে, এইটা বলছি। তারপর আমার মেয়ে উল্টা ধমক দেবো যে হট, এটা হলো ইয়ে না, এটা ছাগলের আব্বু হয়। আমি বললাম কিভাবে তুমি বুঝলাম? দেখছো না দাঁড়িয়ে আসছে, আমার ধমক দিয়ে কথা বললো, আমি আর কিছু বললাম না, কি আর বললো। হ্যাঁ, দাঁড়িয়ে আসছে বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে ম্যাক্সিলারি বার্বেল এটা হলো ম্যাক্সিলার উপরে একজোড়া নরম কণ্ঠক থাকে, সেটা মনে রাখবো। আচ্ছা, এদের হচ্ছে নাসারন্ধ্র আছে, তবে মনে রাখতে হবে নাসারন্ধ্র। এই রুই মাছের নাসারন্ধ্রের কাজ কি বলতো? রুই মাছের নাসারন্ধ্রের কাজ কি অক্সিজেন নেয়া, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা? না। তাহলে কি কাজ বলতো? পানি নেওয়া। না, পানিও নেয়া না। কি নেয়া? না, শ্বাস প্রশ্বাস না। না, ওদের নাকের কাজ কি? ওদের নাকের কাজ কি? ওদের নাকের কাজ কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। না না হ্যাঁ পানি বের করে না কি ও কয়টা বাজে? আমি একটু ঘড়ি স্লো হয়ে গেছে। হ্যাঁ, এই ঠিক বলেছে। দেখছো কি দেখছো? ওই পারছে। কি বলছে? হ্যাঁ, এদের বলে যে লেডিজ ফার্স্ট। হ্যাঁ, এর আতরগুলো কি বলবো? হ্যাঁ, শুধু গন্ধ নেয়া। হ্যাঁ, শুধু গন্ধ নেয়। ওর কাজ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে। পানি তো ঢুকে যাবে না। পানির মধ্যে আমরা যেমন বাতাসে বাস করি, ওদের কাছে পানি তো ওদের কাছে বাতাসের মতো। হ্যাঁ, ওরা ক্লিয়ার দেখে। হ্যাঁ, ওরাও সেখানে যেখানে ধরো ইয়ে আছে, তোমার হচ্ছে শ্যাওলা আছে না, শ্যাওলা যেখানে বেশি আছে ওটার ওরা সেন্ট পায়, তখন ওরা ওই ওই গন্ধ শুকে শুকে ওখানে চলে যায় খাওয়ার জন্য। বুঝছো? এই গন্ধ নেওয়ার কাজ করে, এছাড়া অন্য কোনো কাজ করে না। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে আর নাই। এবার এখানে একটা শব্দ আছে, একটু জানবো আমরা, যে ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা। কানপুর কানপুর কিনারার দিকে ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা আছে। ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা মানে কি? এর বাংলা অর্থ ব্রাঙ্ক মানে ফুলকা, ওস্টিকাল মানে উপরে। তাহলে ফুলকার উপরের পদ্মা, ফুলকার উপরের পদ্মা সেটা আসলে কোথায়? এই যে তোমরা ছবি বের করে রাখছো না, দেখো এখানে যে এই যে হলো ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা। ফুলকার উপরে একটা পদ্মার মতো গঠন, এটা কিন্তু শক্ত অস্থি। আর এই যে এটা ফুলের ভিতরে আছে, ফুলের ভিতরে পাওয়া যায়। এই দেখো, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা হলো, এটার কি কাজ আমি বলছি। এইটা হলো ব্যাঙ্কিওস্টিকাল, দেখতে পাচ্ছ? এই হলো ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা। হ্যাঁ, পদ্মার কাজ কি? পদ্মার কাজ হলো যখন মুখ দিয়ে পানি নেয়, হ্যাঁ, তখন কি করে যে এই যে অপারকুলাম আছে, অপারকুলামের কিনারে যে ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা আছে, ওই পদ্মাতে চাপিয়ে থাকে। হ্যাঁ, যাতে পানি তখন বের না হয়। গলবিলে পানিটা আসলো, তাই না? গলবিলে যখন পানি আসে, মুখ দিয়ে গলবিলে পানি গেল না, তখন এর মধ্যে যেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানটা যেন হয়ে যায়। যখন কমপ্লিট হয়ে যায়, তখন ব্যাঙ্কিওস্টিকাল পদ্মা সহ অপারকুলাম খুলে যায়। তাহলে শুধু একটা শক্ত জিনিসকে চাপে ধরে রাখতে পারবে না, ব্যাঙ্কিওস্টিকাল পদ্মাই এরকম চাপে থাকে। বুঝতে পারছো? গলবিলের মধ্যে পানি আর কার্বন ডাই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আদান প্রদান এর মধ্যে কমপ্লিট, তখন ছেড়ে দেয়। বুঝতে পারছো? গলবিলের বাংলা অর্থ কি বলো? ফাঁকা জায়গা, প্রকোষ্ঠ, কাছাকাছি আছে। না, ওইটা না, রাতিনের কাছাকাছি হয়েছে। বলো, এটা মনে হয় আমি বলেছি। না, গল মানে গলা, বিল মানে প্রশস্ত। গলায় যে প্রশস্ত এরিয়া, গলার মধ্যে যে প্রশস্ত এরিয়া, সেটা হলো গলবিল। গলার মধ্যে ওদের আমাদেরও গলার মধ্যে যে ফাঁকা জায়গা, মুখ পার হলো, তারপরে কিন্তু আমাদের নাসা গহ্বরের পরে আর এর উপরের দিকে যে ফাঁকা জায়গা, সেটাকে বলা হয়, যেখানে আমাদের ট্রাকিয়া আর শ্বাসনালী আর খাদ্যনালী যেই জায়গা থেকে মিলিত হচ্ছে, তার উপর পর্যন্ত গোটাটাই গলবিল। মানে এই জায়গাটা এইখান এর উপর থেকে নিয়ে মুখে রাখা, হ্যাঁ, মুখে রাখা পর্যন্ত। আর এই সাইডে ফ্যারিংস না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো, এরপরে হলো সময় শেষ। আমি ঘড়ি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আচ্ছা।